আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 6 সি ফিভার রিটেন বাই জন ম্যাসেফিল্ড এই সম্পূর্ণ কবিতাটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে প্রশ্ন এবং রাইটিং রয়েছে তার উত্তর এই ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো ক্লাস 10 এর ইংলিশ লেসন 6 সি ফিভার রিটেন বাই জন ম্যাসেফিল্ড এই সম্পূর্ণ কবিতাটি পড়ে এখানে আমরা প্রশ্ন এবং রাইটিং এর উত্তরগুলো জেনে নিই। বাকি লেসনগুলির ভিডিও তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আজকে আমরা দেখে নিই ক্লাস 10 এর লেসন 6 এর, ঠিক আছে, সি ফিভার এর যে বাংলা অর্থ এবং প্রশ্ন এবং রাইটিংয়ের উত্তর। প্রথমে যেটা দেওয়া আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ কবি এবং এখানে যে আমরা যে কবিতাটি পড়বো সেটার সম্পর্কে তথ্য দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, দেখো, জন এডওয়ার্ড ম্যাসেফিল্ড 1878 to 1967 was an English poet, writer and a poet laureate of the United Kingdom from 1930 till his death। অর্থাৎ জন এডওয়ার্ড ম্যাসেফিল্ড, যার জন্ম 1878 খ্রিস্টাব্দে, মৃত্যু 1967, তিনি একজন ইংরেজ কবি, লেখক এবং 1930 সাল থেকে তার মৃত্যু অবধি যুক্তরাজ্যের কবি বিজয়ী বা সভাকবি ছিলেন, ওকে, বা রাজকবি ছিলেন। ঠিক আছে, তো দেখো এখানে আরেকবার দেখে নাও, এটা বলা হচ্ছে জন এডওয়ার্ড ম্যাসেফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন তিনি ইংরেজ কবি ছিলেন এবং একজন রাইটার মানে লেখক ছিলেন, অ্যান্ড পোয়েট লরিয়েট মানে হচ্ছে সভাকবি ছিলেন, অফ দ্য ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ব্রিটেনের আর কি, ঠিক আছে, ব্রিটিশের। ফ্রম 1930 টিল হিজ ডেথ, 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি এই ইংল্যান্ডের সভাকবি ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেলস দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। তো এখানে কি বলা হচ্ছে, দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস এর জন্য তাকে শিশুদের উপন্যাস লেখক হিসাবেও স্মরণ করা হয়। হি ইজ অলসো রিমেম্বার্ড মানে হচ্ছে স্মরণীয় বা স্মরণ করা হয়, অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেলস মানে হচ্ছে শিশুদের উপন্যাস লেখক হিসেবেও তাকে কিন্তু স্মরণ করা হয়। দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস, এই যে উপন্যাসগুলি লিখেছিলেন, এই জন্য তাকে কিন্তু শিশুদের উপন্যাস লেখক হিসাবেও স্মরণ করা হয়। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ আ সি ভয়েস। অর্থাৎ কবিতাটি একটি সমুদ্র যাত্রার প্রত্যাশায় কবি যে উত্তেজনা অনুভব করে তা বলে দেয়। তো এখানে দেখো আরেকবার দেখে নাও, দ্য পোয়েম স্পিক্স মানে পোয়েম মানে কি, কবিতা, স্পিক্স মানে হচ্ছে বলে, অর্থাৎ এই কবিতাটি আমাদের কি বলে, মানে কি বর্ণনা দেবে আর কি এই কবিতায়, সেটাই বলা হচ্ছে অফ দ্য এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, দ্য পোয়েট ফিলস যেটা কবি অনুভব করেন আর কি, অ্যাট দ্য অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রত্যাশায়, অফ আ সি ভয়েস মানে সমুদ্র যাত্রা, অর্থাৎ সমুদ্র যাত্রার প্রত্যাশায়, ওকে, কবির যে উত্তেজনা, ঠিক আছে, যে উত্তেজনাটা তিনি অনুভব করেন সেটাই এই কবিতায় বলা হয়েছে আর কি। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। তো সমুদ্রের তীরের আবেগপূর্ণ বর্ণনা প্রকৃতির জাঁকজমক বা আড়ম্বর সন্ধান করার জন্য মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে এই কবিতাটা, ঠিক আছে। আরেকবার দেখে নাও, দ্য প্যাশনেট ডেসক্রিপশন, প্যাশনেট মানে হচ্ছে আবেগপূর্ণ, ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, অর্থাৎ আবেগপূর্ণ বর্ণনা, অফ দ্য সিস্কেপ মানে হচ্ছে সমুদ্রের যে চিত্র, ওকে, সমুদ্রের যে চিত্র, সেই চিত্রের যে বর্ণনা সেটাই বলা হচ্ছে। রিভিলস মানে প্রকাশ করে, দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, ইটার্নাল মানে হচ্ছে চিরন্তন বা শাশ্বত, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, ওকে, স্প্লেন্ডার অফ নেচার অর্থাৎ প্রকৃতির যে জাঁকজমক বা আড়ম্বর, ঠিক আছে, সেই যে সেটাই একটা মানুষ যখন খোঁজে আর কি, ঠিক আছে, সেই বর্ণনা এখানে দেওয়া হয়েছে সেটাই বলা হচ্ছে। তো সমুদ্রের তীরের আবেগপূর্ণ বর্ণনা প্রকৃতির আড়ম্বর সন্ধান করার জন্য মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে এই কবিতাটা। কবিতার লাইনগুলো দেখে নাও, তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং, কবিতাটি অর্থাৎ নিচের যে কবিতাটা সেটা পড়তে বলা হচ্ছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তো আমাকে আবার সমুদ্রের পথে নামতে হবে, নির্জন সমুদ্র আর আকাশের দিকে, ঠিক আছে। আই মাস্ট গো ডাউন মানে আমাকে অবশ্যই নামতে হবে বা যেতে হবে, টু দ্য সিজ আগেন মানে সমুদ্রে যেতে হবে আবার, অ্যাগেন মানে কি আবার, টু দ্য লোনলি সি মানে নির্জন সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই এবং
স্কাই মানে কি আকাশের দিকে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। আর আমার চাওয়া শুধু একটি উঁচু জাহাজ আর পথ দেখানোর জন্য একটি তারা। ঠিক আছে, তো কবি বলছেন আমাকে আবার সমুদ্র যাত্রায় যেতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা নির্জন সমুদ্র আর আকাশের দিকে আমাকে যেতে হবে। এবং অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যেটা চাই আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইজ আ টল শিপ, আমার একটা উঁচু একটা জাহাজ চাই, অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, এবং এই জাহাজটিকে চালনা করার জন্য আমার একটা তারা প্রয়োজন। ঠিক আছে, and the wheels kick and the winds song and the white sails tacking, জাহাজের চাকার ঘূর্ণন, বাতাসের সঙ্গীত আর সাদা পালের দুলুনি, এইগুলো আমার প্রয়োজন চাই। লেখক এগুলো কবি এগুলো বলছেন। ঠিক আছে, অ্যান্ড হুইলস কিক, হুইল মানে হচ্ছে কি চাকা, কিক মানে হচ্ছে লাথি মারা, কিন্তু এখানে হুইলস কিক অর্থাৎ চাকার যে ঘোড়ার যে ব্যাপার সেটাকেই বোঝানো হচ্ছে, চাকার ঘূর্ণন, এটা আমার প্রয়োজন। কবি বলছেন ওকে দ্য উইন্ডস সং, এবং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেলস স্যাকিং, হোয়াইট মানে কি, হোয়াইট মানে সাদা, সেলস স্যাকিং মানে হচ্ছে, সেল মানে হচ্ছে কি পাল, আর স্যাকিং মানে হচ্ছে কম্পমান। ঠিক আছে, অর্থাৎ দুলছে এরকম, এই জিনিসগুলো আমার প্রয়োজন। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, আর সমুদ্রের মুখে ধূসর কুয়াশা আর ভোরের আবছা আলো ফোটার দৃশ্য। ঠিক আছে, অ্যান্ড আ গ্রে মিস্ট, গ্রে মানে ধূসর, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, অন দ্য সিজ ফেস মানে সমুদ্রের মুখের ওপর যে ধূসর কুয়াশা। ঠিক আছে, সেটা, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, গ্রে মানে ধূসর, ডন ব্রেকিং মানে ভোর হয়ে আসছে, ভোরে হয়ে আসার পর যে আলো ফোটে, যে আবছা দৃশ্য হয়। ঠিক আছে, সেটাই প্রয়োজন, তো সেটা কবি এগুলো বলছেন। এরপর দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, তো আমাকে আবার সাগরের পথে নামতে হবে কারণ প্রবাহমান জোয়ারের ডাক এসেছে। ঠিক আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমাকে আবার অবশ্যই সমুদ্র যাত্রায় যেতে হবে, ফর দ্য কল মানে হচ্ছে ডাক এসেছে আর কি, অফ দ্য রানিং টাইড, টাইড মানে হচ্ছে জোয়ার। ঠিক আছে, চলন্ত প্রবাহমান জোয়ারের ডাক এসেছে। ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, অর্থাৎ এই যে জোয়ারের ডাক এসেছে, কবি এটা বলছেন, এই ডাকটা কীরকম না, এটা হচ্ছে এটি এক দুরন্ত আহ্বান, এক স্পষ্ট ডাক যা উপেক্ষা করা যায় না। ওকে, ইজ আ ওয়াইল্ড কল, এটা একটি দুরন্ত একটা ডাক, অ্যান্ড আ ক্লিয়ার কল, এবং একটি স্পষ্ট একটি ডাক, দ্যাট মে নট বি ডিনাইড মানে হচ্ছে উপেক্ষা করা যায় না যেটাকে। ওকে, অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আর আমার চাওয়া শুধু একটি বাতাসি দিন যখন সাদা মেঘেরা উড়ে বেড়াবে। ঠিক আছে, অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইজ আ উইন্ডি ডে, উইন্ড মানে হচ্ছে একটা বাতাস বইছে এরকম একটা দিনের প্রয়োজন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আকাশে সাদা মেঘ উঠছে। ঠিক আছে, এরকম একটা দিনের আমার প্রয়োজন। অ্যান্ড দ্য ফ্লাগ স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, অর্থাৎ আর ছিটকে পড়া জলকণা, উড়ে যাওয়া ফেনা আর গাং চিলেদের করুণ ডাক। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে মানে হচ্ছে কি ছিটকে পড়া আর কি, আর ফ্লাং মানে হচ্ছে কোনো তরল পদার্থকে ফ্লাং বলা হয়, তো এখানে জাহাজের জলের কথায় বলা হচ্ছে, জল যে জলকণা ছিটকে পড়ছে সেটা। অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম মানে হচ্ছে ফেনা, ব্লাউন মানে হচ্ছে কি উড়ে যাওয়া। ঠিক আছে, ফেনা উড়ে যাচ্ছে এরকম। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সিগালস মানে হচ্ছে কি গাং চিলের যে করুণ ডাক, এই জিনিসগুলো আমার দরকার। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেইন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমাকে আবার সমুদ্রের পথে নামতে হবে ভবঘুরে জিপসি জীবনের সন্ধানে। ঠিক আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন টু দ্য ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভবঘুরে, জিপসি লাইফ, জিপসি হচ্ছে একটা জাতি, তাদের জীবনের সন্ধানে কবি বলছেন আমাকে আবার সমুদ্র যাত্রায় যেতে হবে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক আ হুইটেড নাইফ, গাং চিলেদের পথে, তিমির পথে, যেখানে বাতাস যেন ধারালো ছুরির মতো। তো টু দ্য গার্লস ওয়ে বলতে এখানে সিগালসের কথা বলা হচ্ছে, গাং চিলেদের কথা বলা হচ্ছে, তাদের যে পথ সেই পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়েল মানে কি তিমিদের পথে, হোয়ার দ্য উইন্ডস লাইক আ হুইটেড নাইফ, হুইটেড মানে হচ্ছে ধারালো
ধারালো ছুরির মতো যে বাতাস, ঠিক আছে, সেখানে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফিলো রোভার। আর আমার চাওয়া শুধু একজন সহযাত্রীর মুখে একটি হাস্যোজ্জ্বল গল্প। অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যেটা চাই বা যেটা প্রয়োজন, ইজ আ মেরি ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে গল্প, টেল, ঠিক আছে। মেরি মানে হচ্ছে হাস্য কৌতুক গল্প একটা আমার দরকার। ফ্রম আ লাফিং ফিলো রোভার বলতে সহযাত্রী আর কি, জাহাজের যে নাবিকদের সহযাত্রী হয় তাদেরকে বোঝানো হচ্ছে লাফিং ফিলো রোভার। লাফিং মানে হচ্ছে যে মজাদার গল্প বলতে পারে, এরকম একটা আমার সহযাত্রীর প্রয়োজন। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার। তো আমি আর শান্তিময় নিদ্রা আর একটি মধুর স্বপ্ন যখন দীর্ঘযাত্রা শেষ হবে। তো অ্যান্ড কোয়াইট স্লিপ মানে হচ্ছে একটি শান্তিময় একটি নিদ্রা বা ঘুম। অ্যান্ড সুইট ড্রিম, এবং একটি সুমধুর একটা স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, ট্রিক্স বলতে এখানে এই যে দীর্ঘযাত্রা, ঠিক আছে, শেষ হয়ে যাবে, তখন কবি বলছেন আমার একটা শান্তিপূর্ণ একটা ঘুম, একটা নিদ্রা এবং একটা সুমধুর একটা স্বপ্ন আমার চাই। তো এরপর আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে দেওয়া আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। 1 নম্বর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে দ্য পোয়েট আস্কস ফর আ টেল দ্য কালার অফ হুইচ উড বি। অর্থাৎ লেখক যে পালটা চেয়েছেন, জাহাজের পাল, সেটা কী রঙের হতে হবে? ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। তো তিনি সাদা পাল চেয়েছেন, হোয়াইট পাল, ঠিক আছে। তো অপশান 4টা সঠিক হবে। নাম্বার বিতে দেওয়া আছে while going down to the sea the poet wants to hear the crying of। অর্থাৎ সমুদ্রের নিচে যাওয়ার সময় কবি কি শুনতে, কার কান্না শুনতে চেয়েছেন? ওকে, কার কান্না শুনতে চায়? সিগালস, কুকোস, ইগলস না সোয়ালোস। তো তিনি সিগালস অর্থাৎ গাংচিলেদের কান্না শুনতে চেয়েছেন। নাম্বার সি হচ্ছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ হুইটেড সোর্ড, অ্যাক্স, নাইফ না স্পিয়ার। এখানে বলা হচ্ছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ ওয়েটেড। অর্থাৎ এখানে এই যে বাতাসকে, সমুদ্রের যে বাতাস, সেই বাতাসটা কিসের মতো ধারালো আর কি। এখানে দেখা যাচ্ছে সোর্ড, অ্যাক্স, নাইফ আর হচ্ছে স্পিয়ার। তো নাইফ মানে হচ্ছে ছুরির মতো ধারালো। তো অপশান 3টা এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর থেকে স্টেট whether the following sentences are true or false, provides sentences, phrases, words in support of your answer। তো সঠিক হলে ট্রু লিখতে হবে, আর ভুল হলে এখানে ফলস লিখতে হবে, এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে বা সেন্টেন্স, ফ্রেজ, ওয়ার্ডস লিখতে হবে, ঠিক আছে, সাপোর্টে। নাম্বার এতে দেওয়া হচ্ছে টু steer the ship the poet needs the moon। অর্থাৎ এই যে শিপ বা জাহাজটিকে চালনা করার জন্য লেখকের মুন মানে চাঁদের প্রয়োজন। তো লেখাটা ভুল তথ্য, লেখক কি বলেছেন? আমার তারার প্রয়োজন, স্টার, ঠিক আছে, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। ঠিক আছে, আমার যেটা চাই সেটা একটা লম্বা জাহাজ চাই এবং তাকে চালনা করার জন্য আমার তারার প্রয়োজন। নাম্বার বি, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ যে প্রবাহমান যে জোয়ার সেটা হচ্ছে ওয়াইল্ড এবং ক্লিয়ার, এটা সঠিক তথ্য, ঠিক আছে, ট্রু হবে। এবং স্টেটমেন্ট কি লিখবে? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। নাম্বার সি হচ্ছে দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে বলা হয়েছে কি যে কবি প্রথমবারের জন্য সমুদ্র যাত্রায় যাবেন আর কি, যাচ্ছেন। তো এখানে এটা ফলস হবে। তো স্টেটমেন্ট কি লিখবে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন। অর্থাৎ আমাকে আবার সমুদ্র যাত্রা যেতে হবে, এটা লেখক বলছে। আবার যেতে হবে মানে এর আগে তিনি গেছেন, এটা প্রথমবার নয়, তার জন্য এটা ফলস হবে। এরপর 3 নম্বর থেকে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। অর্থাৎ দিনের কোন সময় কবি সমুদ্র যাত্রায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দেখো, দ্য পোয়েট উইশেস টু
গো ডাউন টু দ্য সিজ অ্যাট দ্য টাইম ওয়েন দ্য ডন ইজ ব্রেকিং। ডন মানে হচ্ছে ভোরবেলা, অর্থাৎ যখন ভোরবেলা ভোর ভেঙে সকাল হয় আর কি, সেই সময়তে তিনি সমুদ্র যাত্রায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নাম্বার বি হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। অর্থাৎ কী ধরনের দিন তিনি চেয়েছেন সমুদ্রযাত্রায় যাওয়ার জন্য। দ্য পোয়েট প্রেফার্স আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস মুভিং অ্যাবাউট দ্য স্কাই। অর্থাৎ তিনি চেয়েছেন কি একটা উইন্ডি ডে মানে বাতাস বইছে এরকম একটা দিন তিনি চেয়েছেন, এবং যেখানে আকাশের ওপরে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে এরকম দিন তিনি চেয়েছেন। নাম্বার সি হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম আ ফিলোসোফার। একজন সহযাত্রীর কাছ থেকে কবি কি শুনতে চেয়েছেন। এখানে উত্তর লিখবে দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার আ মেরি ইয়ার্ন ফ্রম আ ফিলোসোফার। তো একটা মেরি ইয়ার্ন মানে হচ্ছে কি, ইয়ার্ন মানে হচ্ছে গল্প, ঠিক আছে। মেরি ইয়ার্ন মানে কৌতুকপূর্ণ একটা গল্প তিনি শুনতে চেয়েছেন তার সহযাত্রীর কাছ থেকে। এরপর দেওয়া হচ্ছে গ্রামার ইন ইউজ। নাম্বার 4 ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। হোয়াট আ শকিং সাইট, কি সাংঘাতিক দৃশ্য। চেঞ্জ ইনটু আ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হবে। তো দিস সাইট ইজ ভেরি শকিং, ইট ইজ আ ভেরি শকিং সাইট, এরকম করে লিখতে হবে। এটা খুবই একটা শকিং একটা দৃশ্য, ঠিক আছে, ভয়ানক একটা দৃশ্য আর কি। নাম্বার বি হচ্ছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সফলতায় নিশ্চিত আর কি। তো চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। আমরা লিখছি আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, আমি নিশ্চিত যে সে সফল হবে। নাম্বার সি, এখানে আছে দেখো স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। স্নিগ্ধা শুধু জ্ঞানী নয়, সে খুব সাহসী। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো বিসাইডস বিং ওয়াইজ স্নিগ্ধা ইজ অলসো ব্রেভ, অর্থাৎ ওয়াইজ মানে কি জ্ঞানী হওয়ার পাশাপাশি স্নিগ্ধা কিন্তু সাহসীও। এরপর দেওয়া আছে রাইটিং অ্যাক্টিভিটিস। নাম্বার 5 রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়তে হবে এবং তার একটা সামারি লিখতে হবে বা সারাংশও লিখতে হবে। তো প্যাসেজটিতে এখানে কি বলা হয়েছে, ইজিপশিয়ান কিংস আর কল্ড ফেরাও, অর্থাৎ ইজিপশিয়ান যে রাজা তাদেরকে বলা হয় ফেরাও। ওকে, তুতানখামন was an Egyptian king who ruled between 1332 to 1323 BC। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুতানখামন যিনি ছিলেন একজন ইজিপশিয়ান একজন রাজা ছিলেন। ওকে, এবং তিনি রাজত্ব করেছিলেন 1332 থেকে 1323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তুতানখামন was very young when he became the king। তো তুতানখামন যখন রাজা হয়েছিলেন তখন তিনি খুব ইয়াং ছিলেন, অর্থাৎ তার অল্প বয়স ছিল আর কি। হি ওয়াজ অনলি 10 years old when he ascended the throne। যখন তিনি সিংহাসন আরোহণ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 10 years, 10 বছর। হি ওয়াজ দ্য সন অফ আখেনাতেন হু ওয়াজ অলসো আ ফেরাও, অর্থাৎ তিনি ছিলেন আখেনাতেনের পুত্র আর যিনিও ছিলেন একজন হচ্ছে ফেরাও ছিলেন। অ্যাজ দ্য কিং তুতানখামন আন্ডারটুক ম্যানি বিল্ডিং প্রজেক্টস, অর্থাৎ একজন রাজা হিসেবে তিনি অনেক বিল্ডিং প্রজেক্ট হাতে নিয়েছিলেন আর কি। অনেক বিল্ডিং তৈরি করার পরিকল্পনা তিনি নিয়েছিলেন। দিস বিল্ডিংস প্রজেক্টস ওয়ার সেন্টার্ড অ্যারাউন্ড থিবেস অ্যান্ড কার্নাক। ওকে, অর্থাৎ এই যে বিল্ডিংগুলো তিনি বানানোর পরিকল্পনা নিয়েছিলেন সেগুলো হচ্ছে এই যে থিবেস অ্যান্ড কার্নাক এর চারিদিকে এটাকে ঘিরেই তিনি এই বিল্ডিংগুলোকে বানানোর প্রচেষ্টা করেছিলেন। তুতানখামন বিল্ড ম্যানি টেম্পলস অ্যান্ড মনুমেন্টস। তো এই তুতানখামন অনেক টেম্পলস মানে মন্দির এবং মনুমেন্টস মানে হচ্ছে অনেক সৌধ, এগুলো তিনি তৈরি করেছিলেন। অ্যাট দ্য টাইম মানে সেই সময়ে ম্যানি টেম্পলস ওয়ার ইন রুইন্স, সেই সময়ে অনেক যে মন্দির সেগুলো ধ্বংসের মুখে পড়েছিল আর কি। তুতানখামন অর্ডার্ড দেম টু বি রিবিল্ড। তো তুতানখামন সেই ভেঙে পড়া সেই মন্দিরগুলোকে পুনরায় আবার নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। তুতানখামন হ্যাড ভেরিয়াস ফিজিক্যাল ডিসএবিলিটিস। এই তুতানখামনের অনেক যে শারীরিক অনেক প্রতিবন্ধকতা ছিল। হি সাফার্ড ফ্রম ইল হেলথ ফর আ লং পিরিয়ড ইন হিজ টাইম। তিনি তার জীবনে অনেক বছর কিন্তু অনেক দিন ধরে এই তিনি তার যে শারীরিক অক্ষমতা বা ইল হেলথ মানে হচ্ছে অসুস্থতায় ভুগেছিলেন আর কি, ঠিক আছে, অনেক দিন ধরে।
তুতাখামান রিকোয়ার্ড দ্য সাপোর্ট অফ আ কেন টু ওয়াক বিকজ অফ হিজ ফিজিক্যাল ডিসএবিলিটিস। অর্থাৎ তুতাখামানকে কিন্তু লাঠি ধরে একটা লাঠির সাহায্য নিয়ে তাকে হাঁটতে হতো, কারণ কি তার যে ফিজিক্যাল ডিসএবিলিটিস মানে তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাকে এই লাঠি নিয়ে হাঁটতে হতো। ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট মানে হচ্ছে এই প্রাচীন যে ইজিপ্ট রয়েছে সেখানে দ্য বডি অফ আ ফেরাও ওয়াজ প্রিজার্ভড আফটার হিজ ডেথ। মৃত্যুর পরে এই ফেরাওদের যে বডি বা শরীর সেগুলোকে প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা হতো। দিস প্রিজার্ভড বডি ওয়াজ নন অ্যাজ দ্য মাম্মি। এই যে সংরক্ষিত বডি এই শরীর বা এই শরীরগুলোকে বলা হতো কি মমি। দ্য প্রিজার্ভড বডি অফ তুতাখামান ওয়াজ ডিসকভার্ড বাই হাওয়ার্ড কার্টার অ্যান্ড ইংলিশম্যান। এই তুতাখামানের যে সংরক্ষিত যে শরীর সেটা একজন তিনি ছিলেন ইংরেজ, তার নাম হচ্ছে হাওয়ার্ড কার্টার, তিনি আবিষ্কার করেছিলেন। হি ডিসকভার তুতাখামানস টম্ব ইন 1922 অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে তুতাখামানের যে সমাধিসৌধ সেটা তিনি আবিষ্কার করেছিলেন। দ্য টম্ব ওয়াজ নিয়ারলি ইন্ট্যাক্ট হোয়েন ইট ওয়াজ ডিসকভার্ড। যখন এটাকে ডিসকভার করা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল এই তুতাখামানের যে সমাধিসৌধ সেটা কিন্তু সেই সময় প্রায় ইন্ট্যাক্ট ছিল। ইন্ট্যাক্ট মানে অক্ষত অবস্থাতেই প্রায় ছিল। দ্য ডিসকভারি অফ তুতাখামানস টম্ব অ্যাট্রাক্টেড ওয়াইড ইন্টারেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে তুতাখামানের যে সমাধি যেটা তিনি আবিষ্কার করেছিলেন এটাতে কিন্তু সমস্ত বিশ্ববাসীকে আকর্ষিত করেছিল, ঠিক আছে, আকর্ষিত করেছিল আর কি। দ্য ডিসকভারি স্পার্কড অ্যান্ড ইন্টারেস্ট ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট। অর্থাৎ এই তুতাখামানের যে বডিটা ডিসকভার করা হয়েছিল এটা কিন্তু প্রাচীন যে ইজিপ্ট তাদের অনেকটাই এখানে আগ্রহ এসেছিল আর কি এরকম। তো এই যে প্যাসেজটা দেওয়া আছে এখান থেকে একটা সামারি লিখতে হবে, অর্থাৎ এর যে সারমর্ম সেটাকে ছোট আকারে লিখতে হবে। প্রথমে এর বাংলার যে অনুবাদটা সেটা এখানে দেওয়া আছে, চাইলে তোমরা এখান থেকে কিন্তু আরেকবার পড়তে পারো বাংলাটিকে। তো এরপর এর সারাংশটা দেখো আমরা এখানে লিখছি খুব ছোট করে। আমরা লিখছি দেখো, ইজিপশিয়ান কিংস ওয়ার কল্ড ফেরাউস। অর্থাৎ ইজিপশিয়ান যে কিং তাদেরকে বলা হয় ফেরাও। ওকে, তুতাখামান সন অফ আখেনাতেম। তো তুতাখামান হচ্ছে কি আখেনাতেমের পুত্র। বিকেম কিং অ্যাট দ্য এজ অফ 10 এবং তিনি 10 বছর বয়সেই রাজা হয়েছিলেন। হি আন্ডারটুক ডিফারেন্ট বিল্ডিং প্রজেক্টস। তিনি অনেক বিল্ডিংয়ের যে প্রজেক্ট সেগুলোকে হাতে নিয়েছিলেন বা তৈরি করার জন্য হাতে নিয়েছিলেন। আফটার ডেথ দ্য কিংস ডেড বডিজ ওয়ার প্রিজার্ভড অ্যাজ মামিস। অর্থাৎ মৃত্যুর পরে এই যে রাজাদের যে শরীর সেগুলোকে মাম্মি হিসাবে বা মমি হিসাবে সেগুলোকে প্রিজার্ভ বা সংরক্ষিত করে রাখা হতো, ঠিক আছে। দ্য ডিসকভারি অফ তুতাখামানস টম্ব অ্যান্ড মামি বাই দ্য ইংলিশম্যান হাওয়ার্ড কার্টার মেড অ্যানসিয়েন্ট ইজিপ্ট দ্য সাবজেক্ট অফ অ্যাট্রাকশন টু দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার, দ্য তুতাখামানস টম্ব তুতাখামানসের যে সমাধি সেটা আবিষ্কারের ফলে কি হয়েছিল, আবিষ্কার অ্যান্ড তার সমাধি এবং মমি আবিষ্কারের ফলে বাই দ্য ইংলিশম্যান হাওয়ার্ড কার্টার, এই হাওয়ার্ড কার্টার তিনি আবিষ্কার করেছিলেন। সেটা কি হয়েছিল তার ফলে, মেড অ্যানসিয়েন্ট ইজিপ্ট দ্য সাবজেক্ট অফ অ্যাট্রাকশন টু দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বিশ্বে একটা তার প্রতি একটা অ্যাট্রাকশন এসেছিল, ঠিক আছে, এই জিনিসটার প্রতি। তো এর বাংলা অর্থটা দেওয়া আছে এখান থেকে, তোমরা বাংলা চাইলে কিন্তু পড়তে পারো। এরপর এখানে আরও একটি দেওয়া আছে নাম্বার 6 বলা হচ্ছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইনসিডেন্ট অফ বার্গলারি ইন আ ফ্ল্যাট ইন কলকাতা ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর উপরে 100টা শব্দের মধ্যে এখানে একটি রিপোর্ট লিখতে বলা হচ্ছে। নিউজ পেপারে একটি রিপোর্ট লিখতে হবে। রিপোর্টটা কিসের উপরে না, কলকাতায় একটা বার্গলারি অর্থাৎ ডাকাতি হয়েছে, ডাকাতির একটা ঘটনা, সেই ডাকাতির ঘটনার উপরে একটা রিপোর্ট লিখতে হবে নিউজ পেপারে, ঠিক আছে। এখানে পয়েন্টসগুলো কী দেওয়া আছে, ডেট অ্যান্ড প্লেস, ডেট এবং প্লেস লিখতে হবে, কোথায় হয়েছে এবং কোন দিন হয়েছে সেই ডেট লিখতে হবে, টাইমটা লিখতে হবে, ঠিক আছে। অকুপেন্টস অফ দ্য হাউস, সেই বাড়িতে কারা কারা ছিল সেগুলোকে লিখতে হবে। নাম্বার অফ দ্য রবার্স, ওকে, চোরেদের সংখ্যা, এগুলোকে লিখতে হবে। লিস্ট অফ আর্টিকেলস স্টোলেন, কী কী জিনিস চুরি গিয়েছিল সেগুলোকে লিখতে হবে। পুলিশ ইনভেস্টিগেশন, এতে পুলিশের যে ইনভেস্টিগেশন কী হয়েছিল সেটাও লিখতে হবে। তো এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের এই যে এটাকে লিখতে হবে, ঠিক আছে।
এই রিপোর্টটিকে। তো প্রথমে আমরা এখানে একটি দেখো হেডিং করে দিচ্ছি, আর ডিয়ারিং বার্গলারি অকার্ড অ্যাট সল্ট লেক, অর্থাৎ সল্ট লেকে একটা ভয়াবহ একটা ডাকাতি ঘটে গেল, এরকম হচ্ছে এটার বাংলা অর্থ। তো প্রথমে আমরা লিখছি দেখো কলকাতা June 12, অর্থাৎ আমরা এখানে ডেট লিখছি, বাই আ স্টাফ রিপোর্টার, এটা আমরা আমাদের প্রথমে লিখতে হবে, ঠিক আছে। দেখো তারপর আমরা লিখছি কলকাতা ইজ নো লঙ্গার সেফ ফর লিভিং, কলকাতা আর মানুষের বসবাসের নিরাপদ নয় আর কি, ঠিক আছে। দিস ওয়াজ প্রুভড ওয়ান্স আগেন অন মন্ডে, এটা সোমবারে আরও একবার প্রমাণিত হয়ে গেল। আ রিয়েলি ডেয়ারিং বার্গলারি অকার্ড ইন আ ফ্ল্যাট অ্যাট সল্ট লেক ইন কলকাতা, অর্থাৎ কলকাতার সল্ট লেকে প্রকৃতই একটা সাংঘাতিক বা ভয়ানক একটা ডাকাতি কিন্তু ঘটে গেল। ইট ওয়াজ অ্যাবাউট 11 ইন দ্য মর্নিং, এবং এটা হয়েছে সকাল 11টার দিকে। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন ইন দ্য ফ্ল্যাট, এই একজন বৃদ্ধ মানুষ সেই ফ্ল্যাটে তিনি একাই ছিলেন। অ্যাজ অল দ্য আদার মেম্বার্স হ্যাড গান টু দেয়ার রেসপেক্টিভ ওয়ার্ক, যেহেতু ফ্যামিলির যে অন্যান্য মেম্বার তারা তাদের নিজের কাজে কিন্তু বেরিয়ে গিয়েছিলেন। দ্য ডোর বেল রিং, দরজার যে বেল সেটা বেজে উঠেছিল। অ্যাজ হি ওপেন্ড দ্য মেন ডোর আ গ্যাং অফ রবার্স এন্টার্ড দ্য ফ্ল্যাট অ্যান্ড মেড দ্য ওল্ড ম্যান অ্যাবসলিউটলি হেল্পলেস উইথ দ্যার থ্রেডস, অর্থাৎ যেই ঘন্টাটা ডাকাতটা কী করেছিল, বেল বাজিয়েছিল, তারপর কী হলো, সেই ঘর থেকে সেই বৃদ্ধ লোকটি দরজা খুলে বেরিয়ে এসেছিল, আর সেই সঙ্গে সঙ্গে কী হলো, দ্য গ্যাং অফ রবার্স এন্টার দ্য ফ্ল্যাট, এই চোরেদের বা ডাকাতদের দল ঘরের মধ্যে প্রবেশ করে ফেললো এবং সেই বৃদ্ধ মানুষটিকে তারা ভয় দেখিয়ে একেবারে অসহায় করে দিল। দেন ওপেনিং দ্য আলমিরা দে গ্যাদার্ড অর্নামেন্টস অ্যান্ড ক্যাশ, তারপর তারা কী করলো, আলমারি খুলে সেখান থেকে টাকা এবং গহনা সেগুলো তারা একত্রিত করলো বা জড়ো করলো। ওর্থ নট লেস দ্যান 3 লাখ, যেটার মূল্য কিন্তু 3 লাখের কম নয়, 3 লাখের ওপরে কিন্তু ছিল মূল্য। আফটার দেয়ার ডিপারচার, তাদের এই ডাকাতগুলো চলে যাওয়ার পরে, দ্য ম্যান রিকভার্ড হিমসেলফ উইদিন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে নিজেকে রিকভার করলো বা নিজেকে সুস্থ করে তুললো আর কি, ঠিক আছে। অ্যান্ড কল্ড দ্য পুলিশ, এবং তারপর তিনি পুলিশকে ডাকলেন। ইনভেস্টিগেশন হ্যাজ বিন স্টার্টেড, পুলিশের যে ইনভেস্টিগেশন সেটা শুরু হয়েছে। তো দ্য রবার্স অ্যান্ড দ্য স্টোলেন মানি অ্যান্ড জুয়েলারি আর ইয়েট টু বি ট্রেসড, যদিও চুরি যাওয়া সেই টাকা এবং গহনা, ঠিক আছে, এবং চোর বা ডাকাত তাদের সন্ধান কিন্তু এখনও পাওয়া যায়নি, সেগুলোকে এখনও ট্রেস করা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে লিখলাম। তো দেখো এর যে বাংলা অর্থ সেটাও আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে চাইলে বাংলাটা পড়ে নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর ইংলিশ লেসন 6 সি ফিভার রিটেন বাই জন ম্যাসেফিল্ড, এই সম্পূর্ণ পোয়েমটি আমরা বাংলা অর্থসহ পড়লাম, এবং এখানে তোমাদের যে কোশ্চেন এবং যে রাইটিংগুলো রয়েছে সব আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করলাম। তোমাদের বাকি লেসনগুলোর ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে কিন্তু বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।